মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই অংশটির আমরা পুরো কবিতাটার বিষয়বস্তু আলোচনা করে ফেলেছি এর আগের ধারাবাহিক পর্বগুলিতে। দেখো, আজকে আমরা পুরো কবিতাটার মধ্য থেকে দুটি প্রশ্নের উত্তর আলোচনা করব এবং এই দুটি প্রশ্ন আমাদের তৈরি করলেই পুরো কবিতাটা থেকে 3 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন, তোমরা তার উত্তর লেখা তোমাদের কাছে কোনো বিষয় হয়ে দাঁড়াবে না। তা দুটি প্রশ্ন, মূলত আমি দুটি প্রশ্ন তোমাদের পর্বটি শেষেই দিচ্ছি। তা দুটি প্রশ্ন আমি মুখেও বলছি। দেখো, এই কবিতার মধ্যে দুটি দিক রয়েছে। একটি হচ্ছে কলিঙ্গ দেশে কিভাবে ঝড় বৃষ্টি বজ্র বিদ্যুৎ প্রবল বর্ষণ সহযোগে প্রাকৃতিক বিপর্যয় চিত্রটি ফুটে উঠেছে, এটা একটা দিক। আরেকটি হচ্ছে এই প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব কলিঙ্গ দেশের ওপর কিভাবে পড়েছে বা কোন পরিস্থিতিতে কলিঙ্গবাসীরা কলিঙ্গ দেশ ছাড়তে বাধ্য হচ্ছিল। এই দুটো দিক। তাহলে এই দুটো দিকের মধ্যে দেখো, আমি এখানে যে লাইনগুলো একটু মার্ক করে দিয়েছি, তোমরা এটা লক্ষ্য করতে পারো। আমি এটা একটু প্রমিনেন্ট করে দিচ্ছি। এই মার্ক করা লাইনগুলি হচ্ছে দ্বিতীয় প্রশ্নের উত্তরে আসবে, আর বাদ বাকি যে লাইনগুলি রয়েছে সেটা হচ্ছে পুরো কবিতার মধ্যে কিভাবে প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হলো বা কিভাবে প্রাকৃতিক বিপর্যয় আরও প্রবল রূপ নিল তার চিত্র। তাহলে উত্তরটা এভাবেই আমরা শুরু করব যে মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি অংশটি তার চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থের কালকেতু উপাখ্যান অংশের আখেটিক খণ্ড থেকে সংকলিত হয়েছে পাঠ্য হিসেবে। তাই কাহিনীর পূর্বসূত্র হিসেবে আমরা দেখি যে দেবী চণ্ডীর আদেশে মায়ার প্রভাবে কলিঙ্গ দেশের ওপর এক প্রবল প্রাকৃতিক দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ব্যাস, এই একটা লাইন হলো কোথা থেকে নেওয়া হয়েছে এবং আরেকটা লাইন হলো তোমার কাহিনীর সূত্র। উত্তরের শুরুতে তোমাদেরকে অতি অবশ্যই বলতে হবে। এরপর তোমরা সরাসরি চলে যাবে লাইন ধরে উত্তরগুলো দিতে। তা সে কারণেই আমরা দেখি যে মায়ার প্রভাবে চণ্ডী তো এই পরিবেশটা সৃষ্টি করেছিলেন। তা সে কারণেই আমরা দেখি একদম কবিতার লাইন ধরেই উত্তর দেবে গদ্য ভাষায় করে নিয়ে, যে সমগ্র কলিঙ্গের আকাশ ঘন মেঘে আচ্ছাদিত হলো, তাই সমগ্র কলিঙ্গ অন্ধকারে আচ্ছন্ন হয়ে উঠল। কলিঙ্গবাসীরা কেউ তাদের নিজেদের চেহারা পর্যন্ত দেখতে পেলেন না। উত্তর পূর্ব আকাশে মেঘের ঘনঘটায় শুরু হলো বিদ্যুতের চমক এবং উত্তর বাতাসে ভেসে আসতে থাকলো মেঘের গুরু গুরু গর্জন। মুহূর্তের মধ্যে সমগ্র কলিঙ্গ দেশের ঊর্ধ্বস্থিত গগনমণ্ডলে চারি মেঘের সম্মিলন লক্ষ্য করা গেল। পুরাণে এই চারি মেঘকেই উল্লেখ করা হয়েছে সম্বর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ হিসেবে। তাহলে এই নামটা তোমরা মনে রাখবে, কেননা ছোট 3 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে এখানে তোমাদের লিখতে হতে পারে। সেই চারি মেঘ থেকে শুরু হলো প্রবল বর্ষণ, এরপর কলিঙ্গে শুরু হলো মেঘের প্রবল গর্জন, সেই সঙ্গে বইতে আরম্ভ করলো প্রবল বেগে ঝড়। সমগ্র কলিঙ্গে হুড় হুড় দূর দূর ধ্বনি উত্থিত হলো। দেখো, আমি এই লাইনটা কিন্তু ছেড়ে গেলাম, এটা দ্বিতীয় প্রশ্নের উত্তরে আসবে। তারপরে দেখো, সেই প্রবল গর্জন আর প্রবল ঝড়ের মধ্যেই চারি মেঘ থেকে যে প্রবল বর্ষণ শুরু হলো তাকে অষ্টগজরাজের সুর নিঃসৃত বর্ষণ বলে এখানে মুকুন্দ চক্রবর্তী পরিগণিত করতে চাইলেন। অষ্টগজরাজ যাদের নাম পুরাণে উল্লিখিত হয়েছে, যথা ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম এবং সুপ্রতীক হিসেবে এই অষ্টগজরাজের নামটাও তোমরা একটু জেনে রাখবে। এরপর দেখা গেল যে ব্যাঙের হঠাৎ করে লাফ দেওয়ার মতোই কলিঙ্গের আকাশ থেকে হঠাৎই বিদ্যুৎ আর বাজের
পতন হতে শুরু করলো এবং জলের বর্ষণ আরও ক্রমশ বেড়ে চলল। সেই চারি মেঘের গর্জন যেন আরও প্রবল আকার নিল। হুড় হুড় দূর দূর ঝনঝন শব্দে প্রবল বেগে ঝড়ের প্রভাব সমগ্র কলিঙ্গের ওপর পড়তে আরম্ভ করল। রবির কিরণ অর্থাৎ সূর্যের কিরণ সমগ্র কলিঙ্গবাসীরা কেউই দেখতে পেলেন না। এই একই রকম পরিবেশ পরিস্থিতি নিরবিচ্ছিন্নভাবে 7 দিন চলতে থাকলো, অর্থাৎ 7 দিন ধরে নিরন্তর বৃষ্টি সংঘটিত হতে থাকলো সমগ্র কলিঙ্গের ওপর। এরপর আমরা এই কাহিনীর এই অংশে দেখি যে দেবী চণ্ডী বীর হনুমানকেও আদেশ দেন সমগ্র কলিঙ্গের ওপরে তার আঘাত হানার জন্য, বা সমগ্র কলিঙ্গে দেখা যায় যে পর্বত বিশাল ঢেউ উত্থিত হয়েছে প্রবল বর্ষণের ফলে, বা এমন জলরাশি সঞ্চিত হয়েছে যে জলস্থলের বিভেদ পর্যন্ত সেখানে ছিল না কোনোভাবে। এর ওপরে আবার দেবী চণ্ডীর আদেশে নদ নদীগুলি কলিঙ্গের উদ্দেশ্যে ধাবিত হলো। এভাবেই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি অংশটিতে কলিঙ্গের বুকে প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি হওয়া এবং তার প্রবল রূপ নেওয়ার চিত্র ফুটে উঠেছে। তাহলে আমি বাদ দিলাম কোন লাইনগুলো? না, যেগুলো মার্ক করেছি সেই লাইন। প্রশ্নটা তাহলে কী ছিল? কিভাবে কলিঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি এবং তা প্রবল রূপ লাভ করা, মানে পুরো প্রাকৃতিক বিপর্যয়টা কি হয়েছিল সেইটাই এই লাইনগুলোই পাচ্ছি। এর পরের প্রশ্ন দেখো, আমি লিখিত আকারে প্রশ্ন দুটো তোমাদের দিয়ে দেব। আচ্ছা, এর পরের প্রশ্ন যেটা বলেছি যে তাহলে এই প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব কিভাবে কলিঙ্গের ওপর পড়েছিল যাতে করে কলিঙ্গবাসীরা কলিঙ্গ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়। ঠিক একইভাবে প্রথমে দুটো লাইন তোমাদের বলে ফেলতে হবে কোথা থেকে নেওয়া হয়েছে সেটা হলো, এবং দেবী চণ্ডী মায়ের প্রভাবে এই একটা কলিঙ্গের ওপরে প্রাকৃতিক দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করেছেন। তা সেই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমরা দেখি এই অংশটিতে যে মেঘের ঘন ঘটা, বিদ্যুতের চমক, প্রবল গুরু গুরু গর্জন এবং মুষলধারে বর্ষণ আর প্রবল ঝড়, এই সমস্ত কিছু দেখে সমগ্র, আমি একদম এটা সংক্ষেপে উপস্থাপন করলাম, এখানে এই অংশটা আর বিস্তৃত আকারে আসবে না। তা এই সমস্ত পরিস্থিতি দেখে সমগ্র কলিঙ্গবাসীরা মনে মনে এক প্রলয় সংগঠিত হতে চলেছে বলে ভাবলেন। তাদের মন বিষাদগ্রস্ত হলো এবং তারা সেই বিপদে পড়ে যে যার বাড়ি ছেড়ে পলায়ন করতে আরম্ভ করলেন। তাহলে এটা একটা প্রভাব। তারপরে দেখো, প্রবল ঝড়ের প্রভাবে সমগ্র কলিঙ্গের যে স্থানে যা সবুজ অংশ ছিল সমস্ত কিছু ধুলোয় আচ্ছাদিত হলো, এমনকি ক্ষেতের শস্য পর্যন্ত উৎপাটিত হলো, অর্থাৎ শস্য মাটি থেকে, শস্যের গড়ায় মাটি আলগা হয়ে গেল প্রবল ঝড়ের প্রভাবে। এরপর অষ্টগজরাজের সুর নিঃসৃত চারি মেঘের দ্বারা প্রবল বর্ষণের ফলে সমগ্র কলিঙ্গে যেন জলে জলময় হয়ে উঠল। জল স্থলের কোনো আর বিভেদ রইল না। তাই মনে হলো যেন সমগ্র পৃথিবী বা সমগ্র মানে স্থলভূমিরই যা যেখানে যা পথ নির্দেশ ছিল সবই হারিয়ে গেল। প্রবল গর্জনের ফলে কলিঙ্গবাসীরা কেউ কারোর কথা পর্যন্ত শুনতে পেলেন না। কলিঙ্গবাসীরা সারা দিনের মধ্যে সন্ধ্যা দিবস রজনী কোনো কিছুরই বিভেদ অনুভব করতে পারলেন না। কলিঙ্গবাসীরা সেই প্রতিকূল পরিস্থিতিতে বজ্রপাতের পরিমাণ কমানোর জন্য বা নিজেদেরকে রক্ষা করার জন্য বাকসিদ্ধ ঋষি জৈমিনী মুনির নাম বারবার স্মরণ করতে আরম্ভ করলেন। দেখা গেল সমগ্র কলিঙ্গ জলমগ্ন হওয়ার ফলে যেখানে যত ভুজঙ্গ ছিল, সর্প ছিল, তারা গর্ত থেকে বাহির হয়ে জলভূমির ওপরেই ভেসে বেড়াতে আরম্ভ করল। কোথাও কোনোভাবে জলস্থলের বিভেদ আর রইল না। শস্যের কাজ পড়ে থাকলেও থাক, কিন্তু দেখা গেল যে ঘর বাড়ি পর্যন্ত নষ্ট হতে আরম্ভ করলো। এমনকি সেই প্রতিকূলতা
আচ্ছা, প্রতিকূল পরিস্থিতির ক্ষেত্রে প্রথম প্রশ্নে এই সিলের কথাটা বলতে হতো, ওইটা আমি ছেড়ে গেছি। তা এরপরে কি বলবে? সেই প্রতিকূল পরিস্থিতিতে দেখা গেল এমন শিল পড়তে আরম্ভ করলো গগনমণ্ডল থেকে, সেই কলিঙ্গের সমস্ত প্রজাদের গৃহের যে ছাদ বিদীর্ণ করে গৃহের ভেতরে মাটি পর্যন্ত বা মেঝে পর্যন্ত এসে পড়ল, ঠিক ভাদ্র মাসের গাছ থেকে খসে পড়া তালের মতো। দেখা গেল কলিঙ্গে সমস্ত মঠ অট্টালিকা ভেঙে খান খান হয়ে গেল। আসলে দেবী চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান এই কার্য সংগঠিত করেছিলেন। এবং সমগ্র কলিঙ্গে যেভাবে জলমগ্ন হয়ে পর্বত বিশাল ঢেউ উত্থিত হয়েছিল, যে কলিঙ্গের সমস্ত ঘর বাড়িগুলো তাতে ভেসে যেন দলমল করতে লাগলো। এভাবেই কলিঙ্গের ওপরে সেই প্রাকৃতিক বিপর্যয়ের যে প্রভাব পড়েছিল তার চিত্র এই অংশে অঙ্কিত হয়েছে। বা এই প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাবে বা প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাবে কলিঙ্গের এই পরিস্থিতি হওয়ার কারণে কলিঙ্গের প্রজারা কলিঙ্গ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছিলেন। তাহলে এটা হলো দ্বিতীয় প্রশ্নের উত্তর। তাহলে আমি তোমাদেরকে যে দুটো প্রশ্ন দিতে চাইছি, দেখো এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের তৈরি করতে হবে। তা প্রথম প্রশ্নটা দিয়েছি, কলিঙ্গ দেশে কিভাবে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল এবং কিভাবে সেই বিপর্যয় প্রবল আকার নিয়েছিল। মানে এখানে পুরোপুরি তোমার বজ্র বিদ্যুৎ ঝড় ঝঞ্ঝা প্রবল বর্ষণ এই অংশ। আর একটা যেটা বলতে হবে শিলের পতিত হওয়া ওর সঙ্গে। কলিঙ্গ দেশ, তা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি অবলম্বনে আলোচনা করো। পুরো 5 নম্বরের প্রশ্ন, পুরো কবিতাতেই বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছে, যে লাইনগুলো জুড়ে আলোচনা করলাম। এরপরে দ্বিতীয় প্রশ্ন দেখো, কলিঙ্গ দেশে প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব কিভাবে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি অংশটিতে চিত্রিত হয়েছে। তাহলে প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব কিভাবে চিত্রিত হয়েছে, মানে তার প্রভাবে জলস্থল একাকার হয়ে যাক, শস্যের কি হলো, বা প্রত্যেকটা ঘরবাড়ির কি হলো, সমস্ত কিছু কলিঙ্গবাসীরা কি অনুভব করলো, দিন রাত্রের তফাৎ, এই চিত্রগুলো দ্বিতীয় প্রশ্নের উত্তরে আসছে। এটাও 5 নম্বর। আর তোমরা শুধু এখানে জৈমিনী ঋষির প্রসঙ্গটা তৈরি রাখবে, অষ্টগজরাজের প্রসঙ্গ, আর সেই সঙ্গে চারি মেঘ, এই 3টে জিনিস তোমরা একটু টিকার মতো করে তৈরি করে রাখবে, যে নামগুলো উল্লেখ করলাম সেগুলো সহ। বা এখানে এই চারি মেঘের কী অংশ রয়েছে, বা জৈমিনী মুনির প্রসঙ্গটা কী কারণে এসছে, অষ্টগজরাজ এই শব্দটি এখানে কী প্রসঙ্গে ব্যবহৃত হচ্ছে, এই 3টে অংশ তৈরি রাখবে। বাদ বাকি যে দুটো প্রশ্ন আলোচনা করলাম, এই দুটো প্রশ্ন তোমরা তৈরি করলে পুরো কবিতাটাতে এই অংশটাতে কোথাও কোনো প্রশ্নের উত্তর তোমাদের আটকাবে না। এরপর পুরো টেক্সটটা ভালো করে পড়বে, যাতে তোমরা বুঝতে পারো যে লাইন ধরে যে কোন অংশটা আমাকে কতটুকুনি অংশ উত্তরে লিখতে হবে। পুরো অংশটারই কিন্তু উত্তর তোমাদের তৈরি হলো। এবারে কবিতাটা ভালো করে মনে রাখার ওপরে তোমাদের নির্ভর করছে যে উত্তর কোথা থেকে কতটা লিখবে, সেটা তোমরা ধরতে পারবে। ঠিক আছে, এইভাবে অনুশীলন করো। আর যদি কোনো কোথাও বোঝার সমস্যা থাকে, অতি অবশ্যই তোমরা এখানে মেসেজ বক্সে মেসেজ করতে পারো।